দর্শক, বর্তমান সরকারের একটা সিদ্ধান্ত আমরা জানতে পারলাম। সেই সিদ্ধান্তটা হলো যে আগামী নির্বাচনে শেখ হাসিনার পরিবার সহ অনেকেই ভোট দিতে পারবেন না। কিভাবে তারা ভোট দিবেন সেই প্রশ্ন প্রাসঙ্গিকভাবে আসেই। তারা যেহেতু দেশে নেই, তারা বিদেশে থেকে কিভাবে ভোট দিবেন এই প্রসঙ্গ তো আসেই। কিন্তু সেই প্রসঙ্গ মীমাংসিত হয় সেখানে যখন বর্তমান সরকার প্রবাসীদের ভোট নিশ্চিত করছে। এবং আমরা সিইসিকেও দেখেছি কানাডাতে দীর্ঘ সময় তিনি সফর করেছেন প্রবাসীদের ভোটাধিকারের জন্য। তাদের ভোটার হিসেবে কিভাবে যুক্ত করা হবে সেই প্রক্রিয়া সরেজমিনে দেখার জন্য। প্রবাসীরা আবার ভোট দেবেন এবং অনলাইনে ভোট দিবেন, তার জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশনের মাধ্যমে তারা অনলাইনে ভোট দিতে পারবেন প্রবাসে বসে থেকেও। কিন্তু নির্বাচন কমিশনের বিশেষ নিয়ম আমরা দেখলাম, এবং নির্বাচন কমিশন থেকে জানানো হলো, নির্বাচন কমিশনের সচিব জানিয়ে দিলেন যে শেখ হাসিনা এবং শেখ হাসিনা পরিবারের কেউ ভোট দিতে পারবে না। কোন নিয়মের ভিত্তিতে এই সিদ্ধান্তটা জানিয়ে দেয়া হলো, সেখানে নিয়মের ব্যত্যয় হলো কিনা, সেখানে মানে বিশেষভাবে বিশেষ একটা পক্ষে বিপক্ষে সিদ্ধান্ত চলে যাচ্ছে কিনা সেটা একটু বোঝার চেষ্টা করবো। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শেখ হাসিনা তার পরিবারের সদস্য সহ মানে অন্তত 10 থেকে 11 জন ভোট দিতে পারবেন না আগামী নির্বাচনে, এমন একটা মানে খবর আজকে সরকার থেকে অর্থাৎ নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে। নির্বাচন কমিশন আজকে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়, তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার 2 কন্যা এবং পুত্র ববি, এই মানুষগুলো তো আছেনই, সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, তিনি তার পরিবারের সদস্যরাও এর মধ্যে রয়েছেন। অর্থাৎ এই এই একেবারে স্পেসিফিকলি নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে এরা যেহেতু দেশের বাইরে পালিয়ে আছে, এরা ভোট দিতে পারবে না। স্পেসিফিক কারণ হিসেবে নির্বাচন কমিশন যেটা বলছে সেটা হচ্ছে যে তারা বিভিন্ন অপরাধে অভিযুক্ত এবং তাদের মামলা চলছে, বিচার প্রক্রিয়া চলছে, সেই কারণে তাদের এনআইডি কার্ড ব্লক করে রাখা হয়েছে। তো যাদের এনআইডি কার্ড ব্লক করে রাখা হয়েছে তারা আগামীতে যেখানেই থাকুন না কেন, দেশে কিংবা বিদেশে, ভোট দিতে পারবেন না। আমরা দেশেও বিভিন্ন জায়গায় এরকম আলোচনা শুনছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর এনআইডি কার্ড ব্লক করে রাখা হয়েছে, যারা বিভিন্ন মামলা মোকদ্দমায় রয়েছেন। এরকম অভিযোগ আওয়ামী লীগের তৃণমূল থেকে অনেকেই করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছেন। তাহলে কি তারাও ভোট দিতে পারবেন না? তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়াবে যে মামলার কারণে, চলমান মামলার কারণে যাদের মামলা রয়েছে, যাদের মামলা চলমান, তাদের সবারই কি এনআইডি কার্ড ব্লক করে দেয়া হবে এবং সেই কারণে তারা ভোট দিতে পারবেন না? তারা যদি জামিনেও থাকেন তবুও কি তারা ভোট দিতে পারবেন না? সেই প্রশ্ন ওঠে। এবং সেই প্রশ্ন ওঠে আবার অন্য একটা ব্যাপারে, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন থেকে এই তথ্যও জানানো হয়েছে যে যারা বিভিন্ন মামলায় আসামি, বিদেশে পালিয়ে আছেন কিন্তু তাদের বিচার প্রক্রিয়া চলছে না, পালিয়ে থাকলেও আসামি হলেও তাদের যাদের এনআইডি কার্ড ব্লক করা হয়নি তারা ভোট দিতে পারবে। এই এনআইডি কার্ডের মূল ফ্যাক্টটা কি? নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে বিদেশে থেকে ভোট দিতে হলে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন পাসপোর্ট দিয়ে করা যাবে না, এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এনআইডি কার্ড যদি ব্লক থাকে তাহলে সেই ব্যক্তি নির্বাচন দেওয়ার জন্য যে রেজিস্ট্রেশন ফর্ম এবং রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে প্রক্রিয়া পূরণ করা, সেই প্রক্রিয়া পূরণ করতে পারবে না। তার মানে হচ্ছে যে সেই ব্যক্তি রেজিস্ট্রেশনই করতে পারবে না, সুতরাং তার ভোট দেওয়ার কোনো স্কোপ থাকবে না। এই তথ্যটা নির্বাচন কমিশন থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে। এখন সঙ্গত কারণেই প্রশ্ন উঠবে যে বিদেশে
শুধু আওয়ামী লীগের নয়, আওয়ামী লীগের বাইরেরও অনেক পক্ষেরই অনেকে বিভিন্ন মামলা মোকদ্দমার জন্য বিদেশে অবস্থান করছেন। পালিয়ে আছেন এটা বলছি না, কিন্তু অবস্থান করছেন। তো যারা বিদেশে বাংলাদেশে বিভিন্ন মামলা থাকার কারণে অবস্থান করছেন, তাদের যদি এনআইডি কার্ড ব্লক করা না হয়, শুধুমাত্র আওয়ামী লীগের যদি এনআইডি কার্ড ব্লক করা হয়, যেটা নির্বাচন কমিশন বলছে, যারা বিদেশে পালিয়ে আছে, মামলা আছে, কিন্তু এনআইডি কার্ড ব্লক করা হয়নি, তারা ভোট দিতে পারবে। সেখানে বৈষম্য তৈরি হবে কিনা, এই সিদ্ধান্তটা বৈষম্যমূলক সিদ্ধান্ত হলো কিনা, কিংবা এই প্রশ্নও আসে যে আপনি আদালতের বিচার প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এক ধরনের বিচার করতে পারেন কিনা, কিংবা বিচার চাপিয়ে দিতে পারেন কিনা। আদালত যতক্ষণ পর্যন্ত কারো শাস্তি নির্ধারিত না করছে, আদালতের মাধ্যমে কেউ যতক্ষণ পর্যন্ত না শাস্তি পাচ্ছে, অপরাধী হিসেবে চিহ্নিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কিংবা রাষ্ট্রের কোনো সংস্থার কিংবা রাষ্ট্রের কোনো নাগরিকের এটা বলার কি কোনো স্কোপ থাকার কথা যে তিনি অপরাধী? অপরাধী ততক্ষণ পর্যন্ত, সেটা যেই হোক, যে মামলায় হোক, শেখ হাসিনার মামলা কিংবা আওয়ামী লীগের মামলাগুলো হয়তো স্পেশাল, সেটা ঠিক আছে, কিন্তু যে ক্ষেত্রেই হোক, যে মামলার ক্ষেত্রেই হোক, যতক্ষণ পর্যন্ত আদালত শাস্তি না দিচ্ছে দোষী সাব্যস্ত করে, ততক্ষণ পর্যন্ত তো আমি কাউকে অপরাধী বলতে পারছি না আইনের পরিভাষায়। তো আইনের পরিভাষায় আমি তাকে অপরাধী হিসেবে আদালতের আগেই যদি শাস্তি দিয়ে দিই, তাহলে ব্যাপারটা কেমন হলো? যেমন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ব্যাপারটা যখন ঘটলো, তখন থেকে অনেকে এই বিশ্লেষণও করছেন যে আওয়ামী লীগ যদি দল হিসেবে অপরাধ করে থাকে, সেটা আদালতের মাধ্যমে, বিচারের মাধ্যমে তার বিচার প্রক্রিয়া শেষ করা উচিত ছিল এবং তারপরে তার উপরে নিষেধাজ্ঞা জারি করা উচিত ছিল। যত বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে, এটা নির্বাহী আদেশে বলার মাধ্যমে একটা ব্যাপার প্রতিষ্ঠিত হয়ে যায় যে বিচারের আগেই আপনি বিচার করছেন। এরকম পর্যালোচনা অনেকে করছেন এবং আন্তর্জাতিক মহল থেকেও এরকম পর্যালোচনা আসছে এবং বিএনপির পক্ষ থেকে তাই মানে নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা, নির্বাহী আদেশে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া, এটার ব্যাপারে আপত্তি জানানো হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের ব্যাপারে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, তখন আবার তারা সরকারকে থ্যাঙ্কস দিয়েছে, ধন্যবাদ জানিয়েছে, স্বাগত জানিয়েছে। সব মিলিয়ে ব্যাপারগুলো আসলে কোন দিকে যাচ্ছে, আইনের মধ্যেই আমরা চলছি নাকি আইনের ব্যত্যয় ঘটছে, কিংবা কারো ক্ষেত্রে এক নিয়ম, কারো ক্ষেত্রে আর এক নিয়ম, এই ধরনের বৈষম্যও সৃষ্টি হচ্ছে কিনা, সেই প্রশ্নগুলো যদি ওঠে, তাহলে বিভিন্নভাবে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সরকারের এবং নির্বাচন কমিশনের বিতর্কের মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং তারা যদি বিতর্কের মুখে পড়ে এবং আগামী নির্বাচন কোনো কারণে যদি বিতর্কের জন্ম দেয়, নানা সিদ্ধান্তের কারণে যদি বিতর্ক তৈরি করে এবং গ্রহণযোগ্যতা না পায়, তাহলে নির্বাচন পরবর্তী যে সরকার আসবে, সেই সরকারের পক্ষে 5 বছর টানা বাধাহীনভাবে রাষ্ট্র পরিচালনটা অনেক কঠিন হয়ে যাবে। সেই কারণেই হয়তো বিএনপি নির্বাহী আদেশে দল নিষিদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু তাদের অবস্থানটাও খুব একটা যে স্থির অবস্থান তা মনে হয়নি, তাদের অবস্থানটাও দোদুল্যমান অবস্থান। সব মিলিয়ে আদতে কি হচ্ছে দর্শক, আপনার কি মনে হচ্ছে? বৈষম্যহীন সমাজ গড়তে গিয়ে আমরা অতি উৎসাহী হয়ে কিংবা অতি আবেগে কিংবা সতর্কতার অভাবে বৈষম্যের সিদ্ধান্ত নিচ্ছি কিনা, কিংবা কোনো ধরনের বিতর্কের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি কিনা, সেটা কি ভেবে দেখার সময় এসেছে কিংবা ভেবে দেখা উচিত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।